হেলেঞ্চা হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি তা প্রায় 1 বছর হয়ে গেল। গ্রাম্য পরিবেশ, নিজেকে মানিয়ে নিতে বেশ কষ্ট করতে হয়েছিল। শহরের বিলাসবহুল জীবন ছেড়ে শুধুমাত্র এই চাকরির জন্য এই গ্রামে এসে পড়ে থাকা। বাবা অবশ্য বলেছিলেন, অত দূরে ওই ওয়াচ পাড়াগায়ে পড়ে থেকে কোনো লাভ নেই, বরং আমার ব্যবসাটা দেখ। আসলে শিক্ষকতা শুধু ব্যবসার জন্য নয়, শুধু পয়সার জন্য নয়, ভালো লাগে তাই করি। আমি শহর থেকে মানুষ, তাই এই পরিবেশে একটু অসুবিধা হচ্ছিল বটে, কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আমি যেখানে ঘর ভাড়া নিয়েছি সেটা একটা ব্যাকওয়ার্ড জায়গা। আমাকে প্রতিদিন প্রায় 30 মিনিট পায়ে হেঁটে স্কুলে যেতে হয়। সাইকেলে যে যাব সেই উপায়ও নেই। আমার যাওয়া আসার পথে ছোট খাল মতন একটা পড়ে। ওই খালের উপরে একটা সাঁকো আছে। ওই খাল পেরিয়ে সাইকেল নিয়ে যাওয়া আসা প্রায় অসম্ভব। ওই সাঁকো পেরিয়ে আমাকে রোজ যেতে হয়, আর কাছাকাছি কোথাও সাইকেল রাখার জায়গাও নেই, তাই হেঁটে রোজ যাওয়া আসা করতে হয়। গ্রামের লোক ওই খালের ব্যাপারে অনেক কিছু বলে শুনেছি। আমিও আমার বাড়িওয়ালার কাছে শুনেছি ডাকাতরা নাকি ওই খালে মানুষ মেরে পুঁতে দিত। সেদিন মুদিখানার দোকান থেকে মাসকাবারি বাজার করে ফিরছি। তখন পাড়ার ডাক্তারবাবুর সঙ্গে দেখা। ডাক্তারবাবু বলতে ওই নামেই ডাক্তারবাবু, হাতুড়ে ডাক্তার আর কি। কোনো রকমে ওষুধপত্র দিয়ে কাজ চালিয়ে নিতে পারে আর কি। এ কথা সে কথা হতে হতে হঠাৎ সে আমায় বলল, আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মাস্টার মশাই। কেন, কি এমন দেখলেন আমার সাহসের? সেদিন খাল পার দিয়ে দেখলাম আপনি একা একা যাচ্ছেন। আরে মশাই, ওই খাল পার দিয়ে সন্ধ্যাবেলা তো দূরের কথা, কেউ দুপুর বেলাতেও যায় না, আর আপনি ওই খাল পার দিয়ে একা একা সন্ধ্যাবেলা ওই সাঁকো পার হচ্ছেন। আরে বিপদে পড়বেন তো একদিন। সে যাই হোক, আমি এখন ভূতর ভয়ে যদি ওই সাঁকো দিয়ে না গিয়ে পাশের গ্রামে রাস্তা দিয়ে যাই, তাহলে তো আমার স্কুলে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগবে। অত সময় আমার হাতে নেই। তাছাড়া ওইসব গুজবে কান দিয়ে কোনো লাভ নেই। তবে আমি একটা কথা ভুলে গিয়েছিলাম, যা রটে তার কিছুটা হলেও ঘটে, যার প্রমাণ আমি সেই দিন বিকালে পেয়ে গেলাম। তখন সবে স্কুল ছুটি হয়েছে, বাজে তা প্রায় 5টা 15। সাঁকোর সামনে একটা বিশাল বড় বটগাছ আছে। একটা লোক, মুখে চাপদাড়ি, উস্কো খুস্কো চুল মাথায়, গাছের একেবারে নিচে দাঁড়িয়ে আছে। আমি স্বাগত উঠতে যাব, ঠিক তখনই লোকটার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন ভাবে সে আমার দিকে তাকিয়ে আছে যেন সে কোনোদিন মানুষ দেখেনি, এই প্রথম আমাকে দেখলো। আমি হাঁটছিলাম আর লোকটার দিকে লক্ষ্য করছিলাম। লোকটা এখনো আমার দিকে তাকিয়ে আছে। ভাবলাম একবার জিজ্ঞাসা করি কিছু বলতে চায় কিনা। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম, ভারী অদ্ভুত ব্যাপার তো, লোকটা নিমেষের মধ্যে কোথায় ভ্যানিশ হয়ে গেল। সেদিন রাতে শুতে শুতে অনেক দেরি হয়ে গেল। আসলে ইউনিট টেস্ট চলছে, তাই খাতাগুলো দেখে শেষ করতে হবে। শুতে শুতে তা প্রায় 1টা বেজে গেল। রাত তখন প্রায় আনুমানিক কটা হবে, তা প্রায় 2:30 হবে। হঠাৎ মনে হলো কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে, খুব জোরে জোরে। ঘুমের ঘরে প্রথমে ভুল ভাবলেও স্পষ্ট শুনতে পেলাম প্রচন্ড জোরে জোরে কেউ দরজা ধাক্কা দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দরজা খুলে বাইরে এসে দেখলাম কই, কোথাও তো কেউ নেই। এই মাঝরাতে কে আবার আমার সঙ্গে এরকম মজা করবে যে ধাক্কা দিয়ে চলে যাবে। আমি ফিরে এসে আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।
এবার দরজায় ধাক্কা দেওয়ার বেগ আরো বেশি, আরো প্রচন্ড জোরে শব্দ হতে লাগলো। এবার আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে দরজাটা খুলেই দেখলাম, কই, এবারও তো কেউ নেই। তাহলে কি হচ্ছে আমার সঙ্গে? এবারে আমি বাইরে এসে সামনের দিকে লক্ষ্য করে দেখলাম সামনের গাছটায় একটা মানুষের মৃতদেহ জ্বলছে। এটা কে? এ তো সেই লোকটা যাকে আমি বিকাল বেলায় খাল পাড়ে দেখেছিলাম। সেই লোকটা এখানে এসে গলায় দড়ি দিয়েছে। আমি ছুটে গিয়ে বাড়িওয়ালাকে ডাকলাম, হরিপদ বাবু, ও হরিপদ বাবু, কে? আরে এত রাতে কে? ও হরিপদ বাবু, উঠুন 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 উঠুন, দেখুন। আরে আসছে আসছে আসছে। ও, রাতে একটু শান্তিতে শুতেও পারবো না। কি হলো কি হলো দেখছি, কি হলো আবার? দেখুন বাইরে কে আছে? বাড়িওয়ালা বয়স্ক মানুষ। সে বাইরে বেরিয়ে আসতেই আমি তাকে আঙুল দিয়ে গাছের দিকে দেখালাম। বাড়িওয়ালা আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকিয়ে বলল, কি দেখবো বলুন তো? দেখুন দেখুন, আপনি 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 বাইরে গাছটার দিকে দেখুন। কি দেখবো ও গাছে? ও গাছে দেখার মতো এত রাতে কি আছে? আপনার মাথায় কি গন্ডগোল আছে নাকি মশাই? এত রাতে ঘুমের সময় যত সব। আমি সঙ্গে সঙ্গে গাছের দিকে তাকিয়ে দেখলাম, কি একটু আগে আমি যেখানে একটা লোকের ঝুলন্ত মৃতদেহ দেখেছিলাম সেখানে কিছুই নেই। এই রকম কি করে হতে পারে? আমার দরজা ধাক্কা দেওয়া, বাইরে বেরিয়ে এসে আমি জলজ্যান্ত দেখলাম যে মানুষটা গাছের গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর এর মধ্যে সে ভ্যানিশ হয়ে গেল। আর জানালা দিয়ে উঁকি মেরে দেখেছি, গাছে সত্যি কিছু নেই তো। তারপরে সারা রাত আমি আর কিছুই দেখতে পাইনি। আতঙ্কে আমার চোখে আর ঘুম আসেনি। আমি বিছানা থেকে এক চুলও নড়তে পারছি না। যতক্ষণ না দিনের আলো ফুটছে ততক্ষণ আমি চোখের পলক ফেলবো না, ততক্ষণ আমি চোখ বুঝবো না। কি জানি কখন কি হয়। যাই হোক, স্কুলে যেতে হবে। আজ আবার কন্যাশ্রী প্রকল্পে কারা কারা টাকা পাবে তার আবার এন্ট্রি করতে হবে। আজ বেশ দেরি হবে বাড়ি ফিরতে, তাই একটু আগে ভাগেই পৌঁছে গেলাম। কিন্তু আমি তাড়াহুড়া করলে কি হবে? স্কুলে গিয়ে দেখে লোডশেডিং। নাও, সব কাজের 12টা বেজে গেল। আবার এদিকে আজকে ফর্ম ফিল আপ না করলেই নয়, কারণ আজকেই লাস্ট ডেট। তা প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর কারেন্ট আসলো। তারপর কাজ করতে করতে যখন বাহাদুর এসে বলল, মাস্টার মশাই কি আজকে বাড়িতে যাবেন না নাকি? স্কুল তো পুরো ফাঁকা হয়ে গেছে। কেন, কটা বাজে? এই বেলা তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, না হলে বিপদ হবে মাস্টার মশাই। আজ আর থেকে কাজ নেই মাস্টার মশাই। আচ্ছা, তোমার কাছে ছাতা হবে একটা? না না মাস্টার মশাই, ছাতাটা তো কালকে আমি চায়ের দোকানে ফেলে এসেছি। এই বৃষ্টিতে কি করে বাড়ি যাবেন মাস্টার মশাই? না না, আজকের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে। তাছাড়া কালকে সকালে আমার ট্রেন আছে। কাল থেকে আমার ছুটি শুরু হচ্ছে। আমি আর একটা দিনও নষ্ট করতে চাই না। সে তো বুঝলাম মাস্টার মশাই, কিন্তু কি করে বেরোবেন? তাছাড়া প্রায় 7:30 বাজে। ওই খালপাড়টা মোটেও ভালো নয়। পিশাচ আছে, পিশাচ। কি পিশাচ? পিশাচ কি জানেন না মাস্টার মশাই? যারা মানুষের রক্ত চুষে খায়, যারা নিজেদের ইচ্ছে পূরণ করতে পারে না, তাদের আত্মা মুক্তি পায় না। তাই অমাবস্যার রাতে তারা বেরোয়। দূর, ছাড়ো তো ওসব কথা। ঘড়িতে তখন বাজে তা প্রায় 5:45। সর্বনাশ, এবার তো ওই খাল আমাকে সন্ধ্যা বেলাতেই বেরোতে হবে। কম্পিউটার বন্ধ করে অফিস থেকে বেরিয়ে এসে দেখলাম আকাশে মেঘ কালো হয়ে এসেছে। এই বৃষ্টি আসলো বলে, অথচ একটু আগেই রোদ ঝলমলে আকাশ ছিল। বলতে বলতে আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করলো, তার সঙ্গে ঘন ঘন বাজ পড়তে লাগলো। এইবার এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবো?
এ তো মহাবিপদ। এখন নীরব দর্শক হয়ে দেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যত সময় এগিয়ে চলল, বৃষ্টির বেগও তত বাড়তে লাগলো। বৃষ্টি থামার কোনো নাম নেই। বাহাদুরের কথা শুনে বুকের ভেতরে কেমন যেন একটা শীতল রক্তস্রোত বয়ে গেল। বাহাদুরের এই বাজে গল্পটা শুনতে শুনতে লক্ষ্যই করিনি কখন যে বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে। যা দু এক ফোঁটা পড়ছে তা গায়ে লাগার মতো নয়। তাই আর কাল বিলম্ব না করেই বেরিয়ে হাঁটতে শুরু করলাম। যখন চলে আসছি তখন লক্ষ্য করলাম বাহাদুর কি যেন একটা বলতে গিয়ে থেমে গেল। আমাকে একা পেয়ে ভূতের গল্প শোনাচ্ছে। আর নয়, ঝড় বৃষ্টিতে কারেন্ট অনেক আগেই চলে গেছে, তাই রাস্তায় আলোর কোনো বিন্দু বিসর্গ নেই। হাতে মোবাইলের টর্চ চালিয়ে কোনো রকম এগিয়ে চলেছি। এটাই এখন সবচেয়ে বড় ভরসা। এখানে মোবাইলের টাওয়ার খুবই কম পাওয়া যায়, তাই বেশিরভাগ সময়ই ওটা কাজে আসে না। ইন্টারনেট তো ভুলেই যাও। আস্তে আস্তে এক জায়গায় দেখলাম লাইট পোস্ট ঝড়ে উপড়ে পড়ে গেছে, তাই বাকি রাস্তা এভাবেই অন্ধকারের মধ্যে কাটাতে হবে। এদিকে প্যাচপ্যাচে কাদায় রাস্তা ভর্তি, একটু অসাবধান হলেই কোথায় গিয়ে ছিটকে পড়বো তা ঠিক নেই। এরই মধ্যে লক্ষ্য করলাম সাদা কাপড় পরা কি যেন একটা বেরিয়ে গেল। কি তীব্র গতিতে বেরিয়ে গেল! ভারী অদ্ভুত ব্যাপার তো। এই প্যাচপ্যাচে কাদার মধ্যে আমি গুনে গুনে এগোচ্ছি, আর লোকটা কি সর্বশক্তিমান নাকি এত তীব্র বেগে ছুটে চলে গেল? মনের মধ্যে একটা অচেনা ভয় উকি দিতে লাগলো। সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ নাকে আসতে গাটা যেন গুলিয়ে উঠল। এ কি, বৃষ্টিটা আবার শুরু হলো? এ তো মহাবিপদ। কিছু দূরে একটা আলোর উৎস দেখা গেল। আরে, মুচিপাড়ায় ওই চায়ের দোকানটা এখনো খোলা আছে। বৃষ্টির বেগ এত বেশি যে ওইটুকু যেতে যেতেই ভিজে গেলাম। দেখলাম কানু মণ্ডল দোকান খুলে বসে আছে। এই বৃষ্টির মধ্যে কে আবার চা খেতে আসবে? আমাকে দেখি সে একটু বেশ অবাক হয়ে বলল, আরে মাস্টার মশাই যে এত রাতে এখানে? আসলে আমি বৃষ্টিতে আটকে পড়েছিলাম, ভাবলাম থেমে যাবে, কিন্তু কি করে জানবো এত দেরি হয়ে যাবে। আপনার অবস্থাও আমার মতন দেখছি। সবে দোকানে ঝাঁপ ফেলে বাড়ি যাব, তার মধ্যে আবার বৃষ্টি নামলো। এক কাপ চা হবে? নিশ্চয়ই মাস্টার মশাই, আপনার জন্য সব হবে। আপনি বসুন। চা খেতে খেতে আমি আর দোকানদার এই আলোচনায় করছি যে গ্রামের মানুষের কত কষ্ট। পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি করার জন্য টাকা পাই, কিন্তু সে টাকা কোথায় যায় কেউ জানে না। এরই মধ্যে একটা সাদা চাদর মুড়ি দেওয়া লোক এসে হাজির হলো। লোকটাকে দেখে মনে হলো যে এই লোকটা একটু আগেই আমার পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে গেছে। লোকটা আমার সামনের বেঞ্চটায় ঘুরতে হেলান দিয়ে বসলো। মানিকগঞ্জ জায়গাটার নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল দুয়েক গেলেই মানিকগঞ্জ। আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায়, আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর কোনো উপায় ছিল না। দিনের বেলায় পথে শোরগোল হইচই লেগে থাকতো, কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত নেই। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না। মাঝে মাঝে এক আধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটা গঙ্গার কাছাকাছি। তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে। তার একটা কারণ ছিল। যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরানো বাড়ি অনেক দিন ধরে পড়েছিল, এবং সেই বাড়ির পাশ দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন সে জমিদারও নেই,
তার আগেকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ ছেড়ে গেছে, কিন্তু এই অট্টালিকা এখনো তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের গরিব প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ বাদুর আর চামচিকের বাসা। শিয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাতে মানুষের কান্না শোনা যায়। আগেকার সেই জমিদারের একটি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষে নেই। ভগবানের চেয়ে ভূতকে ওর পাড়ার লোক বেশি মানে আর ভয় করে। সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না। কিন্তু চাটুর্যদের জামাই এসব আজগুবি কথাগুলি হেসেই উড়িয়ে দিলেন। তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন। কুস্তি করা দেহ, বিশাল তার বুকের ছাতি। শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছে। তার ভয়ানক সাহস। ভূত টুত তিনি গ্রাহ্য করেন না। বড়দিন উপলক্ষে তিনি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছেন। এ পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে। সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ছেলে ছোকরাদের দলে তার নাম ডাক খুব। একদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি সাহস ভরে বললেন, যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি, তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলেরা অবাক হয়ে বলল, একটা রাত? আপনি বলেন কি ডাক্তারবাবু? 2 ঘন্টার বেশি যদি থাকতে পারে তবে কি বলেছি। ডাক্তার প্রথমে হেসেই অস্থির, তারপর বললেন, কত বাজি ধরবে বলো? ছেলেরা বললে, বাজি আপনি যা চাইবেন ফিরে এলে তাই পাবে। আচ্ছা, সেই ভালো। কথাটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, অল্প বয়সে আমরাও জল চিবিয়ে খেয়েছি, কিন্তু ভূতকে মেনেছি চিরকাল। তুমি ও বাড়িতে যেও না বাবা, একটা ভালো মন্দ ঘটলে তখন। ডাক্তার হেসে বললেন, আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয়। আমাদের কথা তবে শুনবে না? আজ্ঞে না। শ্বশুরবাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির। এমন সর্বনেশে ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল। ডাক্তার বললেন, আমাকে যদি আপনারা বাধা দেন, তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। শাশুড়ি বললেন, বাঁচলে তো তবে সম্পর্ক যাক বাবা, তুমি প্রাণে বেঁচে থাকো। ডাক্তার কোনো কথা শুনলেন না। তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি আছে। তার ভয় কি? সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন, রেডি। রাত তখন 10টা বাজে। পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোঁটা হাতে নিয়ে শোরগোল করে একেবারে সেই প্রকাণ্ড বাড়িটার ভিতরে তন্ন তন্ন করে দেখে এলো। পাড়ার জামাই বলে কথা, সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্রও দিয়ে আসা হলো। বড় একটা ঘড়ি রইল টেবিলের ওপর, একটা জলের কুঁজো আর কাঁচের গ্লাস, একটা লাঠি এবং বলা বাহুল্য হ্যারিকেনের একটা উজ্জ্বল আলো। টমি, চিরবিশ্বস্ত টমি ছিল তার সঙ্গে সঙ্গে। কুকুরটা প্রকাণ্ড, বাঘ শিকারে তাকে সাহায্য করেছে। 10টার পরে একসঙ্গে সবাই বিদায় নিল। তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করলে না, পাছে কি বিভীষিকা তাদের চোখে পড়ে যায়।
ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাচিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই একথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছল। চারিদিক নিঃশব্দ, নিস্তব্ধ। এমন বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে, লোকালয় ও মানুষ আছে, কর্মকোলাহলময় জগৎ আছে, তা কিছুই বোঝাবার উপায় নেই। এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনোদিন জানতেও পারবে না। অমাবস্যার অন্ধকার যেন এই প্রেতপুরীকে উদরছাত করেছে। ঘড়িটায় টিক টিক শব্দ হচ্ছে। 11টা বাজল। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতেও পারেনি। 5 জনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে, তাই এই দুর্বলতা। মনে হলো ঘড়িটা যেন আরো একটু আস্তে শব্দ হলে ভালো হয়। ওটা যেন ভয়ানক জীবন্ত অবাধ্য হয়ে উঠেছে। বিছানার ওপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন। দেওয়ালগুলো জীর্ণ, তার গায়ে নানা রকম আঁকিবুকি কাটা, অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো। ডাক্তার চমকে ফিরে তাকালেন। না, কেউ নয়। বাতাসের শব্দ। না, বাতাসের নয়, বোধ হয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিকে? জানালায় না দরজায়? কে ধাক্কা দিল দরজায়? টমি? টমি মুখ তুলে তাকালে। একবার সে একটু ভোঁ ভোঁ করে উঠল। সে যেন বাঘের সন্ধান পেয়েছে। না, কেউ নয়, বাতাস। পুরনো দরজা, বাতাসে একবার নড়ে বইকি। টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা। নিজের হাতটা যেন সহজে আর নড়তেই চাইছে না। কেমন যেন মনে হতে লাগলো নিজের ওপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলেছেন। তাই অনেক চেষ্টায় শুয়ে পড়লেন। চোখ বন্ধ করবার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না। চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতো প্রাণহীন। ঘড়িটা টিক টিক করছে। ওটা যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখ, নাক, কান আছে। ডাক্তারের দিকে চেয়ে হাসছে, প্রেতের মতো হাসি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালের গায়ে। ও কি? দেওয়ালের সেই আঁকিবুকি, সেই মানুষের কঙ্কালটা যেন নড়ছে। ডাক্তারের বুকের ভিতরকার রক্ত জমাট বেঁধে এলো। উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো। এবার হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। ডাক্তারের বুকের ভিতরকার রক্ত জমাট বেঁধে এলো। হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলো, কিন্তু হাত উঠল না। কই বন্দুকটা? তার কাছে নেই তো। কে নিল? ডাক্তারের গলাটা কে টিপে ধরেছে? স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। তিনি নড়াবার চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হলো না। খাটের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে। ডাক্তার তবুও জ্ঞান হারাননি। খুব সাহসী লোক তিনি। সে দেখলেন জলের কুজোটা ঘরের মেঝের উপর পায়চারি করে বেড়াচ্ছে। কাচের গ্লাসটা দুটো ডানা মেলে প্রজাপতির মতো উঠছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন। কিসের শব্দ? টেবিলটা এইবার নড়ে উঠল। পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগলো। টমি, টমি! টমি বেঁচে নেই। বাঁ হাতের কাছে তার মৃতদেহ অসাড়, অচেতন। জলের কুজোটা ঘুরছে, কাঁচের গ্লাসটা উঠছে, টেবিলটা নাচছে, আর সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে। হঠাৎ সশব্দ দরজা জানালাগুলো খুলে গেল। ডাক্তার শিউরে উঠলেন।
কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো। মানুষ নয়, দানব নয়, এরা যেন আরো বিচিত্র। গভীর রাতের অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে। ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এলো। তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও পারলেন না। গলা তার বন্ধ, হাত পা বন্দি, চোখ দুটো অচেতন। খাটখানা কে নাড়ছে? ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলেন, কিন্তু সেই হিংস্র পেটের দল তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো। ডাক্তার কিছুতেই নড়তে পারছে না। টমি, টমি, টমি মরে গেছে। ডাক্তার খুব জোরে চিৎকার করে উঠল। খাটখানা শূন্যে উঠেছে। মহাশূন্যের ঘোর অন্ধকারের দেশে, আরো আরো উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে। ভূত প্রেতের রহস্য রাজ্যে উর্দু দেশে খাটখানা মরে যাচ্ছে। দূরে ওই যা, তাদের হাত থেকে খাট ফসকে গেল। ডাক্তার বেগে নিচের দিকে পড়ে যাচ্ছেন। হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন। গেল গেল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙলো। বুকটা ধড়ফড় করছে। চোখ চেয়ে দেখলেন সকালের আলো জানালা দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়ে। সর্বশরীর তার তখনই কাঁপছে। ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে। সেই আলো, ঘড়ি, টেবিল, পুজোর গ্লাস, তার বন্দুক আর টমি। গলার আওয়াজ দিয়ে তিনি বললেন, যাই হে, দাঁড়াও। সে আজ অনেক কালের কথা। তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধিশালী ছিল এবং শহর অঞ্চলের এত উন্নতি হয়নি। তখন লোকের অভাব অভিযোগ কম ছিল, কারণ জিনিসপত্র ছিল খুব সস্তা। বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসতো না। গ্রামের নদী, পুষ্করিণী ও শস্যক্ষেত গ্রামবাসীদের অন্ন বস্ত্রের সংস্থান করে। গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন। সে সময় বাংলার জনসংখ্যা অনেক বেশি কম ছিল, সেই জন্য জমি পতিত ও জলাকীর্ণ ছিল। গ্রামের আশপাশ নির্জন থাকত। লোকের মন ডাকাত ও ভূত প্রেতের ভয়ে আচ্ছন্ন ছিল। তখন গঙ্গা ময়রার মতো ওঝারাও বহু রোজগার করতেন। শিকড় বাকড়ে লোকের বিশ্বাস ছিল, অবশ্য তাদের গুণ ছিল যথেষ্ট। সেই কালে আমাদের যশোর জেলার কোন এক বর্ধিষ্ণু গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ থাকতেন। গ্রামের নাম ছিল কল্যাণপুর, আর দেবেনবাবু ছিলেন সেই গ্রামের জমিদার। দুমহল চকমিলান বাড়ি ছিল। বাইরের মহলে ছিল জমিদার বাবুর বৈঠকখানা এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর। বাইরের মহলের পর উঠোন, তারপরেই অন্দরবাড়ি। অন্দরবাড়ির মস্ত উঠোন। অন্দরের দোতলায় দেবেনবাবুর পরিবারবর্গ বাস করতেন। কল্যাণপুরের 10 মাইল উত্তরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল। এই গ্রামের নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তাঁর একটি ছেলে ছিল নরেন বা নুরু। সে সেই বছর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বলেন, বাবা, আমাদের বাড়িতে মোটে 2টি ঘর। আমার পড়াশুনোর বড় অসুবিধা হচ্ছে। ইউনিভার্সিটি পরীক্ষার আগে এই 2 মাস যদি আমি অন্য কোনো স্থানে থেকে পড়তে পারতুম, তাহলে আমি পাস সম্বন্ধে নিশ্চিত হতে পারতুম। রামবাবু কথাটা বুঝলেন, কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না। উষা গ্রাম ছিল খুব ছোট। গ্রামটির 3 দিক জঙ্গল ও একদিকে ছিল প্রকাণ্ড মাঠ। যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল, কাহারও এমন বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায়। এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশাইয়ের কথা রামবাবুর মনে পড়ল। দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু। রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে 2 মাসের জন্য স্থান দিতে জমিদার বাবু কখনো আপত্তি করবেন না। তিনি তার ছেলে নুরুকে বললেন,
বাবা, আমি তোমার থাকবার স্থান ঠিক করেছি। আমি আজই কল্যাণপুরে গিয়ে বাবু মশাইকে অনুরোধ করব, তিনি যেন তোমাকে পরীক্ষার 2 মাস তার বাড়িতে রাখেন। কিন্তু বাবা, একটা কথা বলি, সেই বাড়িতে বাবু মশাইয়ের পরিবার বর্গ বাস করেন। হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবে, তুমিও তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলবে। তোমার 18 বছর বয়স হয়েছে, বেশি কিছু বলা বাউল। দেখো বাবা, কেউ যেন আমার নুরুকে নিন্দে না করে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হয় তা আমি জানি। তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকবো। তোমার ভয় নেই, কেউ তোমার ছেলের নিন্দে করতে পারবে না। রামবাবু যা ভেবেছিলেন তাই হলো। জমিদার বাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলেন। নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রক, তারপরেই উঠোন, এবং উঠোনের অপর দিকে অন্দরমহলে যাবার রক। নরেন এই ঘর থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলো। নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী, সেই জন্য সে সকলের স্নেহ ভালোবাসা আকর্ষণ করে নিতে পারতেন। এইভাবে নরেন কল্যাণপুরে জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত হলো। নরেন তার লেখাপড়ার একটি প্রণালী স্থির করে। দিনে রাতে ক ঘন্টা কি বিষয়ে পাঠ করবে তা ঠিক করে নিল। রাতে খাওয়া দাওয়ার পরও সে 2 ঘন্টা লেখাপড়া করত। রাত ঠিক 12টা বাজলে লেখাপড়া বন্ধ করে তার ঘরের বাইরে হাত মুখ ধুতো এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ত। এইভাবে দিন যায়। একদিন রাত ঠিক 12টার সময় হাত মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়ালো, উঠোনের অপর দিকে অন্দরে যাবার রথের দিকে তার নজর পড়ল। নরেন দেখলে যে সেখানে 19-20 বছরের একটি সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে। নরেন তাকে চিনতে পারলে না। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন রাতে নরেন পড়ছে আর ভাবছে, কে সেই মেয়েটি? এত রাতে রকে দাঁড়িয়ে কি করছিল? আজও সে আসবে নাকি? নরেন পড়ে আর মধ্যে মধ্যে মেয়েটির কথা ভাবে। এই দোনামনা করতে করতে রাত 12টা বাজল। নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই ওদিকের রকে দৃষ্টি নিক্ষেপ করল। দেখলে ঠিক সেইখানে সে মেয়েটি দাঁড়িয়ে আছে। নরেন লজ্জা পেল, কিন্তু অদম্য কৌতূহলবশত মেয়েটির দিকে চেয়ে রইল। মেয়েটিও নরেনকে এক দৃষ্টিতে দেখছিল। ক্রমে মেয়েটি উঠোনে নেমে ধীরে ধীরে নরেনের দিকে আসতে লাগলো, কিন্তু নরেন আর অপেক্ষা করলে না। তার বুক ধরফর করছিল। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নরেনের সে রাত্রিতে ভালো ঘুম হলো না। পরদিনও সারাদিন মনটা উচাটন হয়ে রইল। কে এই মেয়েটি? কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না। এত রাতে সে আমার ঘরের দিকে কেন আসছিল? গোড়াই মনে করেছিলাম বাবুদের বাড়ির কোনো মেয়ে, কিন্তু তাও তো নয়। মেয়েটি কি ভালো মেয়ে নয়? অথচ মুখ দেখে তো সেরকম মনে হয় না। মুখে কেমন সরল ভাব, যেন আমাকে কি বলতে চায়। দেখি আজও যদি আসে তো তার পরিচয় নেবার চেষ্টা করব। নরেন সারাদিন এইসব কথা ভাবলো, কিছুতেই মেয়েটিকে মন থেকে সরাতে পারলে না। সেদিন একটুও পড়াতে মন বসাতে পারলে না। রাত 12টা। নরেন ঘরের বাইরে গিয়ে দেখলো যে মেয়েটি আজ রক থেকে নেমে উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে। নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এলো। আজ আর নরেন তাকে ফেরাতে পারলে না। মেয়েটি নরেনকে অতি মিষ্টি স্বরে বললে, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলুম। চলো তোমার ঘরে গিয়ে বসি। মেয়েটির চোখে কি ছিল জানি না। নরেন যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্তের মতো হয়ে মন এবং দেহ দুই যেন তার সবশে রইল না। সে মেয়েটির সঙ্গে সঙ্গে তার ঘরে প্রবেশ করলে।
নরেন বললে, তুমি কে? আমি মালতী। তুমি আমায় চেনো না, আজ কদিন হলো তোমায় দেখছি। তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এলি। তুমি রাগ করনি তো? আচ্ছা, তুমি এত রাতে কেন আসো? ঠিক রাত 12টার সময় আমার আসার সুযোগ হয়, অন্য সময়ে আমি চেষ্টা করলেও আসতে পারি না। এসব জিনিস একদিন আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেব। আমি রোজ ঠিক 12টার সময় আসবো ও 2টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না, আমি তোমার বন্ধু। এই কি যথেষ্ট পরিচয় নয়? নরেন তখন স্বাভাবিক অবস্থায় ছিল না। তা নইলে হয়তো সে মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পিড়াপিড়ি করত, কিন্তু সে তা করলে না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগলো। তার মনে অনির্বচনীয় আনন্দ। এ ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিত মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগে কি পরে আসতে পারে না, এর মানে কি? তার আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথা নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি উঠে বললে, আজ যাই, কাল ঠিক 12টায় আসবো। বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন খাঁ খাঁ করছে, আর রকে কোনো জনমনুষ্য নেই। পরদিন আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে মালতীকে সে দেখতে পেল। তারপরে দুজনে ঘরের ভেতরে এসে গল্প গুজব আরম্ভ করলেন। এই রূপে দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোয় গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই তার আকর্ষণ। সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 12টা বাজবে। মেয়েটির সঙ্গ উন্মাদ করে এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টা সুখ স্বপ্নের মতো কেটে যায়। কখনো কখনো নরেন ভাবে যে, কে এই মেয়েটি? কোথায় থাকে? কার মেয়ে? কেন সে রাত্রি 12টার সময় আসে? কেন 2টোর পরে চলে যায়? কিছুই বুঝতে পারে না। তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হাসে আর বলে, আমার পরিচয় নিয়ে কি হবে? কেন, আমাকে কি পছন্দ করো না? তুমি প্রায়ই জিজ্ঞাসা করো কেনই বা আমি 12টার সময় আসি ও 2টোর সময় চলে যায়। তার কারণটা আজ তোমায় বলি। রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে 12টার আগে আসি কিংবা 2টোর পরেও থাকি। নরেন এই সব কথা শোনে আর তার মনে কেমন একটা সন্দেহের উদয় হয়। একবার এ কথাও তার মনের মধ্যে উঁকি ঝুঁকি মারে যে, এ কি মানুষ নয়? আরও একটা জিনিস লক্ষ্য করলে যে, মালতী চলে যাওয়ার পর তার দেহ মনে একটি গভীর অবসাদ আসে। সে মরার মতো ঘুমিয়ে পড়ে ও পরদিন উঠতে অনেক বেলা হয়ে যায়। সে আরও লক্ষ্য করলে যে তার শরীর দিনের পর দিন যেন শুকিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে একথা তার মনে হলো যে মালতীর সঙ্গ তার পক্ষে মোটেও মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়? কি করে এর হাত থেকে উদ্ধার পাবে? নরেন বেশ বুঝতে পারছে যে তার পক্ষে অসম্ভব এবং এভাবে আর দিন কত চললে তার শরীর একেবারে ভেঙে পড়বে। নরেন উপায় ঠাউরাতে লাগলো, কি করে মালতীর আশা বন্ধ করা যায়। সে ভাবলে যে
মালতী যখন বলেছে যে রাত 12টা থেকে 2টো পর্যন্ত তার আসবার সময়, আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভেতরে শুয়ে থাকি না? সে দরজা বন্ধ দেখে বুঝতে পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। নরেন প্রতিজ্ঞা করলে যে সেই রাতেই সে এইরূপ করবে। সেই দিন রাত 11টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমাবার চেষ্টা করলে, কিন্তু কিছুতেই ঘুম এলো না। যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে 12টা বেজেছে, তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো। নরেন এতক্ষণ চোখ বুজে পড়েছিল। খসখস শব্দ শুনে নরেন চোখ মেলে দেখলে যে মালতী ঘরের ভিতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল, কিন্তু আশ্চর্যের কথা এই যে সে মালতীকে দেখে আবার মোহবিষ্ট হলো এবং তাড়াতাড়ি উঠে বসে তাকে সাদর সম্ভাষণ জানালেন। আরে মালতী, তুমি এসো এসো। মালতী হাসি মুখে বললে, আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছ, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? না না, শরীরটা খারাপ বোধ হওয়াতে বিছানায় শুয়ে পড়েছিলাম। মতলব ছিল 12টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভেতরে এলে কি করে? মালতী হাসতে হাসতে বললে, আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভিতরে আসা যায়, সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে দেব। সে রাতে মালতী চলে গেলে নরেন এক মুহূর্তও ঘুমাতে পারলে না। সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে আসতে পারলে। যেটা এতদিন তার মনে উঁকি ঝুঁকি মারছিল, এখন সেই ধারণা বদ্ধমূল হলো। মালতী যে মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক, এই ধারণা তার মনের উপর চেপে বসলো। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করে কি করে? ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে যে কেবল রাত 12টা থেকে 2টো পর্যন্ত সে নরেনের কাছে আসতে পারে। নরেন ভাবলে হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে স্থূল দেহ ধারণ করতে পারে। নরেনের এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারলে না। তবে এটা সে স্থির বুঝলে যে এইভাবে আর কিছুদিন চললে বাস করা দূরে থাকুক, তার প্রাণ সংশয় হবে। এর 2-4 দিনের ভিতরই নরেন কঙ্কালসার হয়ে পড়ল। ভয় ও প্রেত সঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিলে। দিন রাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাতে ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ। বাড়ির সকলে দেখলে যে নরেন শুকিয়ে যাচ্ছে। দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্নবাণে জর্জরিত হয়ে শেষটা নরেন সেই মেয়েটির কথা বলে ফেললে। একটি ভদ্রলোকের মেয়ে রাতে ঘরে আসে শুনে জমিদার বাবু চমকে উঠলেন ও বারবার সে মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন বললে, আমি অনেক জিজ্ঞাসা করেছি, কোনো পরিচয় দেয়নি। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? আমি ডাকি না, সে নিজেই আসে। তুমি দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে সে রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগেই দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে ঘরে আসে। জমিদার বাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন, তুমি কি গাঁজাখুরির কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? তা জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে খালি হাসে আর বলে একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এর রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবে জানতেন যে সে সত্যবাদী ও সৎ। বিশেষত তার সামনে
সে কখনোই মিথ্যা কথা বলবে না। তিনি নরেনকে বললেন, তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারবে? নিশ্চয়ই পারি। আপনি রাত 12টার কিছু আগে থাকতে আমার পাশের ঘরে লুকিয়ে থাকবেন, তাহলে সবই দেখতে শুনতে পারেন। দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানালা সব তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন সে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সে ঘরে আসা একেবারে অসম্ভব। এই ঘরের পাশেই একটি ছোট ঘর ছিল এবং এই দু ঘরের মধ্যে একটা ছোট জানালা ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন যে ওই জানালাটা খুলে যদি কেউ আলো নিভিয়ে ওই ছোট ঘরটায় লুকিয়ে থাকে তাহলে নরেনের ঘরে সব ব্যাপারই সে লক্ষ্য করতে পারবে। দেবেনবাবু মনে মনে এই প্ল্যান স্থির করে রাত্রির জন্য অপেক্ষা করলেন। রাত 12টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানালাটার আড়ালে লুকিয়ে রইলেন, কিন্তু নরেনের ঘরের ভিতর দৃঢ় দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন, যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভিতরে আসতে না পারে। দেবেনবাবু এইভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরে আলো জ্বলছে। ঠিক 12টার সময় তার চোখ কেমন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বুজলেন। তখনই চোখ চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভিতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। কি হলো তিনি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করলে দেবেনবাবু চুপিসারে সে ঘর থেকে চলে গেলেন। মালতী যে পেতিনি সে বিষয়ে তার কোনো সন্দেহ রইল না। কি হবে তা জেনে সাইকেলটা চালাও, অন্যথায় তুমি শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা প্রতীককে ভুল পথে চালিত করে, মজা দেখে আর তাদের খনির ভিতরে থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকিয়েই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গুঁতোগুঁতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30-এর সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ওই একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটাই হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। এই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডান দিকের রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে একটা ছোট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার উপরের দেয়ালে বাংলার মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা
আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম। কিন্তু কোনো সাড়া মিলল না। অবশেষে বাধ্য হয়ে ডাক দিলাম, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। কাকু, ও কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম। তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিকর শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। কয়েক সেকেন্ড বাদে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চেপে বসলাম। আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আমি সাইকেল চালাতে থাকলাম। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপি সারে কি সব ফন্দি এঁটে চলেছে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরো একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিম শীতল হাতের থাবা এঁটে বসলো। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে 4-5টা দেখলাম। তারপর ভয়ের তো কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু কাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল,
হবে তা জেনে সাইকেলটা চালাও, অন্যথায় তুমি শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধ ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবু থামতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। এক সময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়লো। চিনতে পারলাম আমি সেই রাস্তায়। এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতি ডান রাস্তায় নামলেই আর 10-15 মিনিট পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গায়ের লোকেদের বলতে শুনেছি সেই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা প্রতীককে ভুল পথে চালিত করে, মজা দেখে, আর তাদের থলির ভিতরে থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল ঘটনাগুলোকে একটুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনাগুলো আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ের বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা যেন আজ অচেনা ঠেকছে। কিছুদিন আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথাও থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে। বড় বড় বট অসুস্থ শেওড়া গাছের চূড়াগুলিতে কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া। কোনো এক দল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না, আর ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহে মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলেই বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসলো। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরীটাই হবে বোধ হয়। তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো।
সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরী দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালপালাগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়লো। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার। তবু বহু কষ্টে কোনো রকম উঠে কাতরে কাতরে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথার বিন্দু মাত্রও নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না।